মেঘের গর্জনের সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছিল। ঘন জঙ্গল। এই অন্ধকার জঙ্গলের পথ ধরে আদিত্য তার স্ত্রী গৌরীকে নিয়ে গরুর গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছিল। তখনই গৌরী তার স্বামী আদিত্যকে বলল, আমার মনে হয় আমাদের এখানেই থেমে বৃষ্টির কমা অবধি অপেক্ষা করা উচিত। বৃষ্টি এখন খুব জোরে পড়ছে। তোমার কথা ঠিক গৌরী, কিন্তু যদি আমরা থেমে যাই আর বৃষ্টি না থামে তবে কি হবে? আমরা এই ঘন জঙ্গলে আটকে পড়ব। জঙ্গলের বৃষ্টি তো এমনই হয়, কখনো কখনো দিনের পর দিন থামে না, হতেই থাকে তো হতেই থাকে সারা দিন ধরে। এই হট হট, না এখন অনেকটা রাস্তা বাকি, চল চল হট হট হট। স্বামীর কথা শুনে গৌরী চুপ হয়ে গেল। আদিত্য বলদের আরো জোরে হাঁকালো। আমার মনে হচ্ছে আপনার গরুর গাড়িটা একটু আস্তে চালানো উচিত, কারণ বৃষ্টির জন্য চারপাশে কাদা জমে গেছে। এমন না হয় যে বলদ পিছলে যায় আর কোনো দুর্ঘটনা ঘটে। আর বলো না গৌরী, এই তুমি কি কিছুক্ষণের জন্য মুখটা বন্ধ রাখতে পারো না? আমি জানি আমাকে কি করতে হবে। তুমি আর বকবক করো না তো, বৃষ্টি দেখে আরো বাড়ছে, বাড়তেই থাকছে। আদিত্য এইটুকু বলেছে মাত্র, তখনই হঠাৎ সামনে একটা বিশাল গর্ত চলে এলো, যা বৃষ্টির জলে পুরোপুরি ভরা ছিল। অন্ধকার আর কাদার কারণে বলদগুলো সেই গর্ত দেখতে পেল না। গরুর গাড়ির ভারসাম্য বিগড়ে গেল, আর এক তীব্র ঝাঁকুনিতে গৌরী হঠাৎ গাড়ি থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারালো। আদিত্য তাড়াতাড়ি তার পাশে এলো। গৌরী, গৌরী চোখ খোলো, তোমার কি হলো গৌরী? চোখ খোলো গৌরী। গৌরীর কপাল থেকে রক্ত ঝরছিল, আর তার চোখ থেকেও রক্ত টপকাচ্ছিল। আমার মনে হচ্ছে গৌরীর খুব ভয়ানক চোট লেগেছে, খুব ভয়ানক চোট। সে কোনো মতে গৌরীকে তুলে কাছে একটি বড় গাছের নিচে নিয়ে গেল, যেখানে বৃষ্টির জল সামান্য কম পড়ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। আদিত্য গৌরীকে সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে গ্রামের বৈদ্যের কাছে নিয়ে গেল। বৈদ্য বলল, আসতে এত দেরি করলে কেন আদিত্য? যখন ওপরে ছিল তোমার তখনই এখানে আসা উচিত ছিল, বুঝলে? এ কেমন কথা বলছেন আপনি? আমি কি আমার স্ত্রীকে সে জঙ্গলে ফেলে দিয়ে আসতাম? তোমার স্ত্রীর চোখের আলো চলে গিয়েছে। চোট এত গভীর যে সে আর কখনো দেখতে পাবে না চোখে। এটা শুনে আদিত্য যেন এক জোর ধাক্কা খেল। তার পায়ের তলার মাটি সরে গেল। বৈদ্য তাকে গৌরীর ক্ষততে লাগানোর জন্য কিছু লতাপাতা দিলেন। এগুলো চোটের ওপর লাগাবে, এতে ক্ষতগুলো সেরে যাবে, কিন্তু চোখের আলো আর কখনো কিন্তু ফিরে আসবে না, বলে দিলাম আমি। আদিত্য তার অন্ধ স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরল এবং সমস্ত ঘটনা তার মাকে বলল। পরের দিন সকালে গৌরীর চোখ খুলল। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কোথায়? কেন আমি কিছু দেখতে পাচ্ছি না? তখনই আদিত্য সেখানে এলো। গৌরী, তুমি অন্ধ হয়ে গেছো। বৈদ্যমশাই বলেছেন যে তুমি আর কখনো নিজের চোখে কিছু দেখতে পাবে না, বুঝেছো? এটা শুনে গৌরী হাউমাউ করে কাঁদতে লাগলো। সময় এভাবেই কাটতে লাগলো। কিন্তু সেই দিনের পর থেকে গৌরীর প্রতি আদিত্যের আচরণ পুরোপুরি বদলে গেল। একদিন গৌরী টলতে টলতে জল আনতে গেল এবং হঠাৎ পড়ে গেল। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেলে? আমি তোমার কাছে জল চেয়েছিলাম, একটা ছোট কাজও তুমি করতে পারো না। তোমার দ্বারা তো জলের সাহায্যটুকু আশা করা হলো না আমার। তখনই আদিত্যের মা সেখানে এসে আদিত্যকে বললেন, এভাবে বলো না বাবা, তুমি দেখছো না যে সে অন্ধ হয়ে গেছে? আমার কপালটাই খারাপ, এখন আমাকে সারা জীবন ধরে এই অন্ধের বোঝা টেনে নিয়ে যেতে হবে, সেটা তুমি দেখতে পাচ্ছ না মা? এই বলে আদিত্য সেখান থেকে চলে গেল। তার মা গৌরীর কাছে এলেন এবং তাকে সান্ত্বনা দিতে লাগলেন। মা, সাহস হারিও না, একদিন সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে মা? কে বুঝবে যে অন্ধ হওয়ার পিছনে আমার কি দোষ? যখন বৃষ্টি হচ্ছিল তখন তো আমিই বলেছিলাম যে থেমে যাই। যদি আমরা থেমে যেতাম তবে আমি পড়তাম না, আর আমার চোখের আলো যেত না। এই বলে গৌরী আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। তার শাশুড়ি তাকে চুপ করানোর চেষ্টা করলেন। ধীরে ধীরে আদিত্যের ব্যবহার আরো খারাপ হতে থাকলো।
একদিন গৌরী দাঁড়িয়েছিল এবং হঠাৎ অজ্ঞান হয়ে গেল। এই দেখো, আবার শুরু হয়ে গেল। এখন হয়তো এর নতুন কোনো রোগ হলো। আগে অন্ধ ছিল, এখন অজ্ঞান হতে শুরু করেছে। আমাকে কি সারা জীবনের রোগের চিকিৎসায় করে যেতে হবে? এটা শুনে আদিত্যের মা রাগে আদিত্যকে বললেন, একটু তো মনুষ্যত্ব রাখো আদিত্য, লজ্জা করো, তোমার স্ত্রী গর্ভবতী। আরে মা, তোমাকে একটা খুশির খবর বলি। আমি ভাবছি অন্য একটা বিয়ে করব। আর তুমিও গর্ভবতী এমনভাবে বলছো যেন এটা খুব একটা খুশির খবর নাকি। এই বলে আদিত্য সেখান থেকে চলে গেল। তার মা গৌরীর পুরো খেয়াল রাখতেন। কিন্তু কিছুদিন পর আদিত্যের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং এই সংসার ছেড়ে চলে গেলেন। মায়ের শেষকৃত্যের কিছুদিন পর আদিত্য তার ঘরে অন্য একজন স্ত্রী রাধাকে নিয়ে এলো। শোনো গৌরী, এই দেখো, আমি নতুন বিয়ে করে নিয়ে এসেছি। আপনি এমন কিভাবে করতে পারে? এক স্ত্রী থাকা সত্ত্বেও অন্য বিয়ে? আরে অবশ্যই করতে পারি। আমি কি একটা অন্ধ মেয়ের সাথে সারা জীবন কাটিয়ে দেবো নাকি? আর যে আমার গর্ভে আপনার সন্তান পালিত হচ্ছে, তার কি হবে? কি জানি, তোর সন্তান হয়তো তোর মতো অন্ধ বা খোড়া হবে। আমার এমন সন্তান চাই না। এই বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। গৌরী অনেক হাত জোর করল, কান্নাকাটি করল, কিন্তু আদিত্য মানল না এবং সে তাকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দিল। গভীর রাতে ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে গৌরী তার গ্রামের বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে ছিল অসহায় আর একা। তখনই সেখানে একজন বুড়ি স্ত্রীলোক এলেন, যিনি গ্রামে সবার থেকে আলাদা থাকতেন। সবাই তাকে রহস্যময় চোখে দেখত এবং গ্রামবাসী ভাবত যে সেই বুড়ি মহিলা কালা জাদু করেন। তুমি গভীর রাতে গ্রামের বাইরে কি করছো আর এত কাঁদছো কেন? গৌরী কাঁদতে কাঁদতে তাকে সমস্ত ঘটনা বলল। মা, এই দুনিয়া এমনই। বহু বছর আগে আমাকেও এই গ্রামবাসীগুলোর মধ্যে কোনো একজন ব্যক্তি স্ত্রী হিসেবে মর্যাদা দিতে অস্বীকার করেছিল। তবে আমি তোমার মতো অন্ধ ছিলাম না। গ্রামের সীমানায় একটা ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করলাম আর জঙ্গল থেকে সবজি, ফল, ফুল এনে নিজের দিন চালাতাম। কিন্তু তবুও গ্রামবাসী আমার উপর অভিযোগ করত যে আমি কালা জাদু করি। আমার সঙ্গে অন্যায় হয়েছিল, তাই আমি তোমার সঙ্গে হওয়া অন্যায়টা ভালো করে বুঝতে পারি। চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। এখানে কোনো গ্রামবাসী তোমাকে সাহায্য করবে না। বুড়ি মহিলা গৌরীকে তার ঝুপড়িতে নিয়ে গেলেন এবং তার যত্ন নিতে লাগলেন। সময় কাটতে লাগলো। কিছুদিন পর গৌরী একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। পুত্রকে দেখে গৌরী হাউমাউ করে কাঁদতে লাগলো। কি হলো, তোমার পুত্র হয়েছে, এই খুশির দিনে তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো আর কি করব? যদি আমার চোখ থাকতো তবে হয়তো আমার স্বামীও থাকতো আর এই মুহূর্তটা কত আনন্দের হতো। কিন্তু দেখো, আমার পুত্র হয়েছে। যখনই বড় হবে তখন আমি একে কি বলবো? ওকে সব সত্যিটা বলবে, কিন্তু তার সাথে সাথে ওকে ভালো শিক্ষা দেবে, ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। ওকে ওর বাবার মতো হতে দিও না। কিছুক্ষণ পর বুড়ি মহিলা গৌরীকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলের নাম কি রাখবে? আমি কত অভাগী যে আমার পুত্রকে দেখতেও পাচ্ছি না। এর নাম অর্জুন রাখবো। সময় এভাবেই কাটতে লাগলো এবং দেখতে দেখতে অর্জুনের বয়স 5 বছর হয়ে গেল। বুড়ি মহিলা রোজ সকালে জঙ্গলে যেতেন, সেখান থেকে সবজি আর ফল নিয়ে ঝুপড়িতে ফিরতেন। কিন্তু একদিন তিনি জঙ্গলে গেলেন তো আর কখনো ফিরেলেন না। সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু বুড়ি মহিলা এলেন না। এটা দেখে গৌরী ঘাবড়ে গেল আর লাঠি নিয়ে ঝুপড়ির বাইরে বেরিয়ে এলো। তখনই একজন লোক, যে গৌরীর গ্রামেরই ছিল, সেখানে এসে পৌঁছালো। মনে হচ্ছে তুমি সেই বুড়ি মহিলার জন্য অপেক্ষা করছো, যার ঝুপড়িতে তুমি গিয়ে থাকছো। হ্যাঁ,
আমার মন খুব ঘাবড়ে যাচ্ছে। তিনি তো এতক্ষণে ফিরে আসতেন, কেন ফিরে এলেন না? তিনি জঙ্গলে ফল পাড়তে গিয়েছিলেন। তখন হঠাৎ একটা বাঘ এলো এবং তার উপর হামলা করে তাকে মেরে খেয়ে ফেললো। এই ঘটনাটা আমি অনেক দূর থেকে দেখেছি, আর কিছু গ্রামবাসীও দেখেছে। এখন আর তিনি কখনো ফিরবেন না, বুঝেছো? এই বলে সেই লোকটি চলে গেল। গৌরী হাউমাউ করে কাঁদতে লাগলো। তখনই তার ছোট্ট পুত্র অর্জুন চলে এলো। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর দিদা কোথায় গেলেন? অর্জুন সেই বুড়ি মহিলাকে দিদা বলে ডাকতো। বাবা, দিদা আর কখনো আসবে না। সে আমাদের থেকে অনেক দূরে, অন্য এক জগতে চলে গেছে। অর্জুনের চোখে জল চলে এলো। পরের দিন অর্জুন কাঁদতে কাঁদতে গৌরীকে বলল, মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও আমাকে। এটা শুনে গৌরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমার সোনা, আমি তোমাকে অভুক্ত রাখবো না। এটা আলাদা কথা যে আমি কিছু করতে পারি না, কিন্তু তুমি চিন্তা করো না। তুমি এখানেই থাকো, ঝুপড়ির থেকে বাইরে বেরিও না। আমি কিছু খাবার নিয়ে আসছি। এই বলে গৌরী লাঠির সাহায্যে বেরিয়ে পড়ল এবং একটি গাছের নিচে বসে ভাবতে লাগলো, এখন কি করি? আমি তো কিছু দেখতেও পাই না, আর আমার ছেলে ক্ষুধার্ত। তখনই সেখান দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, যে অন্য গ্রামের ছিল। সে গৌরীকে কাঁদতে দেখে তাকে ভিখারিনী মনে করল। এই নাও একটি মুদ্রা। আমি এক মুদ্রার বেশি কখনো কাউকে ভিক্ষা দিই না। গৌরী তাকে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ তার মনে তার ছেলের ক্ষুধার কথা মনে পড়ল। সেই দিনের পর থেকে গৌরী সারা গ্রামে ভিক্ষা চাইতে শুরু করলো আর তার পুত্রের লালন পালন করতে লাগলো। সময় এভাবেই কাটতে লাগলো এবং দেখতে দেখতে অর্জুনের বয়স 10 বছর হয়ে গেল। একদিন অর্জুনের মা ভিক্ষা চাইতে গিয়েছিলেন আর অর্জুন ক্ষুধায় অস্থির ছিল। অর্জুন নিজে নিজে বলল, কি করি? মা তো সন্ধ্যায় আসবে, কিন্তু আমার তো খুব ভয় করছে আর খিদেও পেয়েছে খুব। এই বলে অর্জুন তার ঝুপড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। কিছু দূর গিয়ে অর্জুনের নজর পড়ল তার বাবা আদিত্যের উপর, যে গ্রামের মোড়লের সাথে কিছু কথা বলছিল। নিজের বাবাকে দেখে অর্জুনের মনে ভালোবাসা জেগে উঠল আর সে মৃদু স্বরে, একবার ধীরু কাকা আমাকে বলেছিলেন যে ইনিই আমার বাবা। যাই, বাবার কাছে কিছু খাবার চাই। আমার নিজের বাবা নিশ্চয়ই আমাকে কিছু না কিছু খেতে দেবে ঠিকই। এই বলে অর্জুন তার বাবার কাছে গেল এবং তার আঙুল ধরে তাকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য অর্জুনকে প্রশ্নাত্মক দৃষ্টিতে দেখতে লাগলো। তখনই মোড়ল মশকরা করে বলল, আরে আদিত্য, আরে দাঁড়াও দাঁড়াও। এই, তুমি একে চিনতে পারোনি? এ তো তোমারই পুত্র, তোমার নিজের সন্তান, বুঝেছো? আদিত্য শুনে চমকে গেল। এ কি বলছেন মোড়ল মশাই? আরে হ্যাঁ, আরে তোমার কি মনে নেই? আরে তোমার স্ত্রী, আরে গৌরী, সে ওই বুড়ি মহিলার ঝুপড়িতে থাকে। সেই বুড়ি মহিলা কালো জাদু করত, আর এই কিছুদিন আগে বাঘের পেটে গেল। এখন গৌরী সারা গ্রামে ভিক্ষে করে বেড়ায়, আর তার ছেলে সারাদিন এই ঝুপড়িতে বসে থাকে। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ওর খুব খিদে পেয়েছে, তাই বোধহয় তোমার কাছে এসেছে। এখন সে যেমনই হোক, সে তো তোমারই ছেলে। এক ভিখারিনীর ছেলে হলেও তোমারই ছেলে, তাই না? কি বলো? এটা শুনে আদিত্য নিজেকে খুব অপমানিত বোধ করতে লাগলো। সে অর্জুনের দিকে তাকিয়ে বলল, আরে আমি তোর কোনো বাবা টাবা ওসব কিছু নই। অর্জুন নিষ্পাপভাবে বলল, কিন্তু আমাকে ধীরু কাকা যে বলেছিলেন যে আপনি হলেন আমার বাবা। তা বাবা অর্জুন, কোন ধীরু কাকা? মোড়ল আবার হাসতে হাসতে বলল, আরে আদিত্য ভাই, আমি তোমাকে বলছি, ধীরু কাকাকে চেনো না নাকি?
ধীরু কাকা গ্রামের সবচাইতে বৃদ্ধ ব্যক্তি ছিলেন। কেবল তিনি তোমার স্ত্রীর খোঁজ খবর নিতেন। তিনি হয়তো একে তোমার সম্পর্কে কিছু বলেছেন। ধীরু কাকাও 2 মাস আগে স্বর্গবাসী হয়েছেন। আদিত্য অর্জুনকে ধাক্কা দিল, বলল, এই খবরদার, আমাকে নিজের বাবা বলবি না। আমার সাথে তোর মায়ের কোনো রকম সম্পর্ক নেই। আমি ওকে বহু বছর আগেই আমার ঘর থেকে বের করে দিয়েছিলাম গলা ধাক্কা দিয়ে, আর তোকেও অস্বীকার করেছিলাম। তোর পরিচয় তোর মায়ের সাথে, আর তোর মা একজন অন্ধ ভিখারিনী যে সারা গ্রামে ভিক্ষা চেয়ে বেড়ায়। এরপর থেকে আমার আঙুল একেবারে ধরার চেষ্টা করবি না, বুঝলি বেয়াদব? চল যা, ভাগ এখান থেকে শয়তান ছেলে। একদম আমার কাছে আসার একেবারে কোনো চেষ্টা করবি না। এই বলে আদিত্য রাগে পা ঠুকতে ঠুকতে সেখান থেকে চলে গেল। অর্জুন জলে ভরা চোখ নিয়ে তার ঝুপড়িতে ফিরে এলো। সন্ধ্যায় অর্জুন তার মাকে সমস্ত ঘটনা বলতে বলতে বলল, মা, ধীরু কাকা বলেছিলেন যে আদিত্য হলেন আমার বাবা, কিন্তু আমি যখন তার কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে ধমক দিলেন আর বললেন যে আমি নাকি তার ছেলে নই। মা, আমার বাবা কেন অন্য বাবাদের মতো আমাকে আদর করে না? গৌরীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো এবং সে তার ছেলেকে সমস্ত সত্যি বলতে শুরু করলো। যে অল্প বয়সেই বুদ্ধিমান হয়ে উঠেছিল অর্জুন গভীর স্বরে বলল, চিন্তা করো না মা, সবার সময় বদলায়, আমাদেরও বদলাবে। এখন আমি আর কখনো আমার বাবার কাছে যাব না এবং তার সাথে কোনো কথাও বলবো না। তোমার কোনো চিন্তা নেই। সময় এভাবেই কাটতে লাগলো এবং দেখতে দেখতে গৌরীর পুত্র 20 বছরের হয়ে গেল। 20 বছর হওয়ার পর অর্জুন নিজের মনে বলল, এখন আমি আর আমার অন্ধ মাকে ভিক্ষা চাইতে দেব না। আমি এখন বড় হয়ে গেছি, আমারও এখন কাজ করা উচিত। আমি এখন আমার অন্ধ মায়ের অবলম্বন হতে পারি। পরের দিন অর্জুন সরাসরি গ্রামের মোড়লের কাছে গিয়ে বলল, নমস্কার মোড়ল মশাই, আপনি ভালো আছেন তো? মোড়ল মশাই, আপনাদের গ্রামে অনেক জমি আছে, আপনি কি আমাকে সেই জমিগুলোর কোনো একটা কাজ দিতে পারেন? আমার কাজের খুব দরকার, একটু দেখুন মোড়ল মশাই। মোড়ল অর্জুনকে উপহাস করে বলল, না না, আমি কোনো ভিখারির বাচ্চাকে কাজ দিতে পারবো না। অন্ধ ভিখারির ছেলেকে কাজ দেব? তোমার অন্ধ মা তোমাকে সবসময় গ্রাম থেকে আলাদা করে রেখেছে। কি জানি সে তোমাকে কি কি সব শিখিয়েছে। আমি তোমার মতো ছেলেকে কোনো কাজ দিতে পারবো না একেবারেই। এটা শুনে অর্জুনের রাগ হলো, কিন্তু সে রাগকে নিজের মনে চেপে রাখলো। মোড়ল মশাই, আপনি জানেন আমার মা আমাকে কেন গ্রাম থেকে আলাদা করে রেখেছেন? কারণ গ্রামবাসী কখনো আমাকে আর আমার মাকে সম্মানের চোখে দেখেনি। তারা কখনো আমাদের কোনো সাহায্যও করেনি। সেটা এই জন্য কারণ তোমার মা সারা গ্রামে ভিক্ষা চান। তুমি কি কখনো ভিক্ষা চাওয়া লোকেদের কাউকে সম্মান করতে দেখেছো? তাদের কেউ সম্মান করে না, করার কথাও না। মোড়ল মশাই, আমি এই কলঙ্ক মুছতে চাই। আমি চাই না আমার মা আর ভিক্ষা করুন। ভিক্ষা করবে না তো কি করবে? আমাকে ক্ষমা করো অর্জুন, আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। কি জানি তুমি আমার জমিতেই না চুরি করে নাও, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। এই বলে মোড়ল সেখান থেকে চলে গেল। অর্জুন গ্রামের জমিদারের কাছে গেল। জমিদার হেসে বলল, আরে ভিখারিনীর ছেলে, এতদিন তোর মা আসতো, এখন তুইও চলে এসেছিস। এক অন্ধ ভিখারিনীর ছেলের আমার জমিতে কি কাজ বটে? অর্জুন আবার তার রাগ চেপে রেখে বলল, এমন করে বলবেন না জমিদার সাহেব, আমার একটা কাজের খুবই প্রয়োজন। জমিদার মশকরা করে বলল, কেন? কি তোমার মাকে কি এখন আর গ্রামে কেউ ভিক্ষা দেয় না নাকি? হ্যাঁ, এমনিতেও তুমি গত 20 বছর ধরে ভিক্ষার অন্নই খাচ্ছ। তোমার তো অভ্যাস হয়ে গিয়েছে। তোমার মাকে ওই কাজেই সাহায্য করোগে, যাও। এটা শুনে অর্জুনের চোখে জল এলো। এমনভাবে বলবেন না জমিদার মশাই, এখন আমি বড় হয়েছি। আমি আমার অন্ধ মায়ের
অবলম্বন হয়ে উঠতে চাই, আমি পরিশ্রম করতে চাই, তাই আমি আপনার কাছে এসেছি। আমাকে ক্ষমা কর, আমি তোমাকে কাজে রাখতে পারবো না। আমি সব সময় সেই লোকেদের কাজে রাখি যারা বিশ্বস্ত হয়। আর তোমার কি ভরসা? তুমি এক অন্ধ ভিখারিনীর ছেলে, ভিখারির বাচ্চা, যে সেই বুড়ি মহিলার ঝুপড়িতে থাকে, যার সম্পর্কে গ্রামবাসী মনে করত যে সে কালো জাদু করত। কি করে বিশ্বাস করব যে তুই চুরি না করে কালা জাদু না করবি? গ্রামবাসীরা সবাই ভুল ভাবত জমিদার মশাই। সেই বুড়ি মহিলাই খুব খারাপ সময়ে আমার মাকে আশ্রয় দিয়েছিলেন। যখন আমার মা গর্ভবতী ছিলেন তখন তিনি তাকে সাহায্য করেছেন। সবার নিজের নিজের চিন্তা থাকে। তোমার জন্য সেই বুড়ি মহিলা কোনো দেবী হতে পারেন, যিনি বহু বছর আগে বাঘের খাদ্য হলেন। কিন্তু আমার চোখে সে কালো জাদু করা এক ডাইনি। তোমার মাও হয়তো এক ডাইনি হবে। আর এক ডাইনি তার সন্তানদের কোনো ভালো কাজ শেখায় না। আর ভাবো, কিছু তো তোমার বাবা আদিত্য তোমার মায়ের মধ্যে দেখেছিল, যে সে তাকে গর্ভবতী অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছিল। আর কোনোদিন তোকেও দেখেনি নিজের চোখে। কি বুঝলি রে বেটা? কোনো কাজ তুই পাবি না আমার কাছ থেকে। এটা শুনে অর্জুন পুরোপুরি রেগে গেল। থামুন জমিদার, থামুন। এর চেয়ে বেশি আর একটা শব্দ বলবেন না। আমি কাজ চাইতে এসেছিলাম। আপনি আমাকে অপমান করেছেন, আমার কোনো পরোয়া নেই। কিন্তু আমার মায়ের চরিত্রে আঙুল তুললে আপনি কিন্তু আপনার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, কিন্তু এই আমি বলে দিলাম। তাই আপনি একেবারে মুখ সামলে কথা বলুন। জমিদার রাগে বলল, তোর সাহস কি করে হলো আমার সাথে এমন উঁচু স্বরে কথা বলার? হ্যাঁ, এর আগে আমি তোকে ধাক্কা মেরে আমার জমির বাইরে ফেলে দিই। দূর হয়ে যা এখান থেকে, এখনই বেরিয়ে যা এখান থেকে, এখনই যা, যা এখনই। কি বললাম শুনতে পেলি না? বেরো। অর্জুন চুপচাপ অপমানিত হয়ে জমিদারের জমি থেকে বাইরে চলে গেল। অর্জুন গ্রামে অনেকের কাছে কাজ চাইল, কিন্তু কেউ দিল না। অর্জুন ঘরে ফিরে এলো এবং তার চোখে জল এলো। কি হলো বাবা, তুই কোথায় গিয়েছিলি? অর্জুন সমস্ত ঘটনা বলতে বলতে বলল, মাগো, আমাকে কেউ কাজ দিল না। এটা শুনে গৌরীর চোখে জল এলো। শুধু আমার জন্যই তোমাকে অপমানিত হতে হচ্ছে। না মা, এমন ভেবো না। তুমি তো আমাকে লালন পালন করে বড় করেছো। আমার প্রতিপালনের জন্য তুমি নিজের আত্মসম্মানের সাথে আপোষ করেছো। দুনিয়া হয়তো তোমাকে বুঝতে পারে না, কিন্তু কিন্তু আমি তোমাকে বুঝি মা। এই বলে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। সারা রাত তার ঘুম এলো না। পরের দিন অর্জুন তার মা গৌরীকে বলল, মা, আজ থেকে আপনি আর ভিক্ষা চাইতে যাবেন না। বাবা, শেষে তুমি এমন কেন বলছো? তুমি কিছুদিন আগেই তো বলছিলে যে তোমাকে গ্রামের কেউ কাজ দেয় না। তারা বলে যে তুমি এক অন্ধ পঙ্গুর ছেলে। তোমার কি ভরসা যে তুমি চুরি করবে না? জানি মা, গ্রামে আমাকে কেউ কাজ দেয় না, তো কি হয়েছে? আমি এখন যুবক হয়ে গেছি, আমার মধ্যে শক্তি আছে। আমি একটা কুঠার কিনে এনেছি। আজ থেকে আমি জঙ্গলে কাঠ কাটতে যাব, আর কাঠ কেটে অন্য গ্রামে বিক্রি করব। আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে মা। অর্জুন কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেল। সেই দিন থেকে সে রোজ জঙ্গলে যেতে লাগলো, কাঠ কেটে অন্য গ্রামে বিক্রি করতে লাগলো। ধীরে ধীরে গৌরীর ভাগ্য ফিরতে লাগলো। কিছুদিন পর অর্জুন ঝুপড়ির জায়গায় একটি সুন্দর বাড়ি বানিয়ে নিল। মা, দেখো, খুশির দিন ফিরে এসেছে মা। আমাদের সময় বদলে গেছে, আমাদের সময় বদলে গেছে মা, দেখো। না বাবা, এখনো আমাদের সময় বদলায়নি। আমি চাই তুমি আরো বেশি উন্নতি করো, এত উন্নতি করো যে তোমার বাবার যেন উপলব্ধি হয় যে তোমাকে না আপন করে তিনি কত বড় ভুল করেছিলেন। গৌরীর কথা শুনে অর্জুনের মনে গেঁথে গেল এবং সে গভীর চিন্তায় ডুবে গেল। কিন্তু মনে রাখবে,
কখনো উন্নতির জন্য বেইমানি আর মিথ্যার আশ্রয় নেবে না, আর অত্যাচার করবে না। সব সময় সততার সাথে নিজেদের কর্তব্য পালন করবে। সৎ ব্যক্তির সাফল্য হয়তো দেরিতে পায়, কিন্তু নিশ্চয়ই পায়। জানো, আমি তোমাকে কেন এমন বলছি? কারণ আমি চাই যে দুনিয়া তোমাকে তোমার নামে নয়, তোমার কাজ দিয়ে চিনুক। সময় এভাবেই কাটতে লাগলো। একদিন অর্জুন জঙ্গলে কাঠ কাটছিল যে তার নজর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি ভগ্ন স্তূপের উপর পড়ল। আরে, এটা কি? একবার দেখি তো। বড়ই অদ্ভুত কথা। এই ভগ্নস্তূপ ঝোপের আড়ালে এমনভাবে লুকিয়ে আছে, কেন আমার আগে নজরে পড়েনি এই জিনিসটা? অর্জুন ভগ্নস্তূপের কাছে গেল। সে সিন্ধুকের কাছে গেল এবং মনোযোগ দিয়ে দেখতে লাগলো। এ কি? এটা তো একটা পুরনো সিন্দুক মনে হচ্ছে। অর্জুন তক্ষুনি সিন্দুকটি খুলে দিল। সিন্দুকটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাতে অমূল্য হীরা জহরত আর খুবই প্রাচীন সোনার মূল্যবান মুদ্রা রাখা ছিল। সিন্দুকটি পুরো ভর্তি ছিল। ও মা, এতে তো অমূল্য হীরা জহরত আর প্রাচীন মূল্যবান সোনার মুদ্রা রাখা আছে। এটা তো এত ধন যে আমার 7 পুরুষের কোনো কাজ করবার প্রয়োজনই পড়বে না। আমি তো আমি তো আমি অনেক ভাগ্যবান। অনেক ভাগ্যবান আমি। তখনই অর্জুনের তার মায়ের কথা মনে পড়ল। না না না, আমি একটা ভুল করতে যাচ্ছিলাম। এই সিন্দুক যার, তার কাছে এটা পৌঁছানো উচিত। এরপরই অর্জুনের নজর সিন্ধুকে লাগানো রাজকীয় মোহরের উপর পড়ল। এই সিন্দুকটা তো আমাদের রাজ্যের রাজা বিক্রমের রাজবাড়ির মনে হচ্ছে। এখন কি করব? এই সিন্দুকটা কি রাজা বিক্রমকে দিয়ে দেব, নাকি পঞ্চায়েতকে দেব? না 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 না, যদি আমি সিন্দুকটা পঞ্চায়েতকে দিই তবে কি ভরসা যে এই সিন্দুক রাজবাড়িতে পৌঁছবে কিনা? মা বলতেন, যার জিনিস যেটা সেটা তাকে ফিরিয়ে দেওয়া উচিত। আমি সেটাই করব। আমি নিজে হাতে এটা রাজবাড়িতে পৌঁছে দেব। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। অর্জুন সিন্দুক নিয়ে বাড়ি ফিরে এলো এবং সমস্ত ঘটনা তার মাকে বলতে বলতে বলল, সব তো শুনলে মা, এখন তুমিই বলো আমার কি করা উচিত। এতে ভাবার কি আছে বাবা? আমি তোমাকে সব সময় সততার পাঠ পড়িয়েছি। যদি এই সিন্দুকের উপর রাজা বিক্রমের রাজকীয় মোহর থাকে, তবে এই সিন্দুক তারই হাতে তুলে দেবে। ঠিক আছে মা, যদি এমন কথা হয় তবে কাল সকালে এই সিন্দুকটা আমি নিজে হাতে রাজদরবারে গিয়ে রাজা বিক্রমের হাতে তুলে দেব। পরের দিন অর্জুন সেই সিন্দুক নিয়ে রাজবাড়িতে চলে গেল। রাজদরবারে অর্জুনের হাতে সিন্দুক দেখে রাজা বিক্রম চমকে উঠলেন। বললেন, এ কি? এই সিন্দুক তোমার কাছে কি করে পৌঁছলো? নমস্কার মহারাজ, আমি একজন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। হঠাৎ আমার নজর ঝোপ দিয়ে ঢাকা একটা গুহার উপর পড়ল। যখন আমি গুহার ভেতরে গেলাম তখন সেখানে এই সিন্দুকটি পড়েছিল। সিন্দুক খুলে দেখলাম তাতে অমূল্য হীরা জহরত আর প্রাচীন কিছু স্বর্ণমুদ্রা আছে। তার উপর রাজবাড়ির রাজকীয় মোহরও লাগানো ছিল। তাই আমি এটাকে সরাসরি আপনার কাছে নিয়ে এসেছি। রাজা বিক্রম এটা শুনে বিস্মিত হলেন। আমার জীবনে এমন সৎ ব্যক্তি আমি খুব কম দেখেছি। তুমি ধন নিজের কাছে রেখে কত ধনী হতে পারতে, তোমার কি সে বিষয়ে কোনো আন্দাজ আছে? তোমার মতো এমন ব্যক্তি খুবই কম দেখা যায় পৃথিবীতে। না মহারাজ, এমনটা নয়। আমার মা বলেন যে যে বস্তু যার হয় তাকে সেটা ফিরিয়ে দেওয়া উচিত। তিনি আমাকে সব সময় ছোটবেলা থেকে সততার পাঠ পড়িয়েছেন। এটা শুনে রাজা বিক্রম তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি সেই সিন্দুক অর্জুনের হাত থেকে নিলেন এবং মন্ত্রীর দিকে ফিরে বললেন, এটাই সেই সিন্দুক যা রাজমহল থেকে চুরি হয়ে গিয়েছিল। আমরা কবে থেকে এর খোঁজ করছিলাম, কারণ এতে আমাদের পূর্বপুরুষদের ধন রাখা ছিল। যদি এটা কোনো লোভী ব্যক্তির হাতে পড়ত তবে এই চিহ্ন চিরকালের জন্য হারিয়ে যেত। মহারাজ,
আমি আপনাকে জানাতেই যাচ্ছিলাম যে রাতে এই সিন্দুক চুরি হয়েছিল, সেই রাতে এক সৈনিক রাজকুমারকে রাজবাড়ি থেকে বের হতে দেখেছিল। কি? যাও, রাজকুমারকে এক্ষুনি দরবারে হাজির করো, এক্ষুনি যাও। কিছুক্ষণ পরেই রাজকুমারকে দরবারে আনা হলো। রাজকুমার সিন্দুকটি দেখে ঘাবড়ে গেল। সত্যিটা বলে দাও রাজকুমার, মিথ্যা বললে তোমাকে আমি এত কঠোর শাস্তি দেব যে তোমার তার কোনো আন্দাজ নেই। আর তুমি জানো যে আমি কঠোর শাস্তি দেওয়ার জন্য আমার প্রজাদের মধ্যে কতটা বিখ্যাত। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি যমুনা বাইকে পছন্দ করতাম, আর আপনি এই বিয়ের বিরুদ্ধে ছিলেন, তাই আমি এই ধন নিয়ে তার সাথে রাজ্য থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। কি? তুমি একজন বেশ্যার জন্য নিজের পূর্বপুরুষের ধন চুরি করেছো? আরে মূর্খ, যদি সে তোমার ধন শেষ হওয়ার পরে আলাদা হয়ে যেত তখন কি করতে? ক্ষমা করুন, আমার ভুলের উপলব্ধি হয়ে গিয়েছে। উপলব্ধি পরে করো, আগে প্রায়শ্চিত্ত করতে হবে। এখন তুমি একজন সাধারণ চোরের মতো জেলে থাকবে এবং সেই শাস্তি পাবে যা প্রতিটা অপরাধীর হয়। রাজা বিক্রম তার পুত্রকে বন্দী করে কারাগারে ভরে দিলেন এবং অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, আসল রাজকুমার হলে তুমি। এখন আমি সেই মায়ের সঙ্গে দেখা করতে চাই যিনি তোমাকে এত ভালো সংস্কার দিয়েছেন। রাজা বিক্রম দুজন সৈনিকের সাথে অর্জুনের গ্রামে এসে পৌঁছালেন। গ্রামবাসী রাজাকে দেখে বিস্মিত হল। রাজা তখন গৌরীকে বললেন, মা, তোমার ছেলে যে সততা দেখিয়েছে তাতে আমি খুব প্রভাবিত, তাই আমি তাকে গ্রামের জমিদার ঘোষণা করছি। একই সাথে তাকে রাজবাড়িতে একটা উঁচু পদও দিচ্ছি এবং পুরস্কার স্বরূপ আমি তাকে 50,000 স্বর্ণমুদ্রাও প্রদান করছি আমার রাজকোষ থেকে। এটা শুনে গৌরী খুব খুশি হল। ও, আপনি চোখে দেখতে পান না? অর্জুন রাজাকে সমস্ত ঘটনা শোনায়, যে কিভাবে তার মায়ের চোখের আলো চলে গিয়েছিল এবং কিভাবে তিনি 15 বছর ধরে ভিক্ষা চেয়ে তাকে মানুষ করেছেন। রাজার এটা শুনে চোখে জল এলো। ও, এই ব্যাপার। তুমি যদি চাও তো আমি তোমার স্বামীকে কঠোর শাস্তি দিতে পারি। তাকে এই ঘৃণ্য কাজের শাস্তি ভোগ করতে হবে। না, আমার ছেলের সাফল্যই তার সবচেয়ে বড় শাস্তি। রাজা বিক্রম হাসতে লাগলেন। কিছুদিনে অর্জুনের ভাগ্য পুরোপুরি বদলে গেল। তার ঝুপড়ির জায়গায় এখন একটি জমকালো প্রাসাদ দাঁড়িয়েছিল। কিছুদিন পর অর্জুন একজন বিখ্যাত বৈদ্যকে ডাকালেন তার বাড়িতে। আমি আমার মায়ের চোখের চিকিৎসা করাতে চাই, যত টাকাই খরচা হোক না কেন। আমার মা যেন আবার চোখে দেখতে পান, ব্যবস্থা করুন বৈদ্যমশাই। আপনার মায়ের চোখ ঠিক হতে পারে, নিশ্চিন্ত থাকুন। বহুদিনের চিকিৎসার পর একদিন গৌরীর চোখের আলো ফিরে এলো। বাবা, আমি সব দেখতে পাচ্ছি। অর্জুন হাসতে লাগলো। এখন অর্জুন শুধু গ্রামের জমিদারই ছিল না, বরং রাজবাড়িতে উঁচু পদও পেয়েছিল। গ্রামে তার এবং তার মায়ের খুব সম্মান হতে লাগলো। একদিন অর্জুনের বাবা আদিত্য তার দ্বিতীয় স্ত্রী রাধাকে নিয়ে অর্জুনের কাছে এসে পৌঁছালো। বাবা, আমি তোর মায়ের সাথে খুব অন্যায় করেছি। হয়তো তাই ভগবান আমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করেছেন। দয়া করে আমাকে ক্ষমা করে দে বাবা। গৌরী তার স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আপনি আমাকে কখনো নিজের ছেলের মর্যাদা দেননি। আমার মা অন্ধ হয়েও ভিক্ষা চেয়ে আমাকে মানুষ করেছেন, আর আপনি জীবিত থেকেও আমাদের পাশে কোনোদিন ছিলেন না। আমার মা গর্ভবতী ছিলেন, কিন্তু আপনি তার প্রতি করুণা না দেখিয়ে মাঝরাতে তাকে ঘর থেকে ধাক্কা মেরে দূর দূর করে ঘুরে বেড়াতে বাধ্য করলেন। আপনি এটাও ভাবলেন না যে তিনি আপনার সন্তানেরই মা। আপনি যেতে পারেন, আর কখনো ফিরে আসবেন না। আপনার মুখ আমরা কেউ দেখতে চাই না। যান, দূরে চলে যান। আদিত্য নিরাশ হয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে চলে গেল। এইভাবে
এক অন্ধ মায়ের ছেলে গ্রামের রাজকুমার হয়ে গেল। এটা প্রমাণিত হলো যে এক মায়ের আশীর্বাদ, সততা, সংগ্রাম আর অটুট সংকল্প একজন সাধারণ পুত্রকেও উচ্চতায় পৌঁছাতে পারে। সততা, সংগ্রাম আর মায়ের আশীর্বাদের এই গল্প সময়ের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল।